হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আমরা আগের ডেটে যে ক্লাসটা করেছিলাম সেটা কিন্তু আরআরবি এনটিপিসির 28/3/2016 ফার্স্ট শিফটে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম। 35খানা কোশ্চেন ছিল। তার আগে তো আমরা 2019-এর অনেক কোশ্চেন আলোচনা করেছি। এছাড়া আমরা জেনারেল সায়েন্সেরও ক্লাস করিয়েছি। সেই ক্লাসগুলো যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে। আজকে যে আমরা ক্লাসটা করাবো সেটা হচ্ছে 28/3/2016 সেকেন্ড শিফট। সেকেন্ড শিফটে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামে জেনারেল নলেজের আজকে কিন্তু 40খানা কোশ্চেন রয়েছে। যে 40খানা কোশ্চেন এসেছিলো এক্সামে সেই 40খানা কোশ্চেন নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা সহ। এটা আমাদের আজকের জিকে ক্লাস নম্বর 26, এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য 26 নম্বর জিকে ক্লাস। তো চলো দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে। না হচ্ছে ডলফিন। ডলফিনের গোষ্ঠীকে কি বলে? ডলফিনের গোষ্ঠীকে কি বলে? গ্যাং, ফড, কলোনি, না হচ্ছে স্লেলথ? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, ফড। ফড বলা হয়, ডলফিনের গোষ্ঠীকে ফড বলা হয়। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, শরীরে এ ভিটামিন ঘাটতির কারণে কি হয়? এ ভিটামিন, ভিটামিন এর জন্য আমি সবসময় মনে রাখবে, আমি বারবার বলে এসেছি যে এর কথা বললে সবসময় কোনো চোখের সমস্যা, চোখের সমস্যার কথা মনে চলে আসবে তোমাদের। সেটা হচ্ছে কি না, যে রাতকানা। রাতকানা হয়ে যাবে সঠিক আনসার। তারপরে চলে যাও 3 নম্বরে, 2015 সালে পুরুষদের বিভাগে কে ফ্রেঞ্চ ওপেনের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন? তো 2016-র যেহেতু কোশ্চেন তার জন্য 15 কোশ্চেনটা আছে। তো 15 কোশ্চেন আমি আলোচনা করে দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 2024, সেটাও বলে দেবো। ঠিক আছে? তো এটার অ্যান্সার দেখো কি না, এটার অ্যান্সার হয়ে যাবে স্ট্যান ওয়ারিঙ্কা। স্ট্যান ওয়ারিঙ্কা ফ্রেঞ্চ ওপেন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন 2015 পুরুষদের বিভাগে। তো এখান থেকে দেখে নাও 2024 এটা, যেটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2024 সাল পুরুষদের ফ্রেঞ্চ ওপেন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কে? না হচ্ছে কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজ হয়েছে চ্যাম্পিয়ন, রানার্স আপ হয়েছে আলেকজান্ডার জাভেরেভ। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে নোট করে রেখে দাও। তারপর দেখো 4 নম্বর কোশ্চেন, ভ্যাকসিনের অসুখের ক্ষেত্রে যা রক্ষণাবেক্ষণ হচ্ছে তা। ভ্যাকসিন অসুখের ক্ষেত্রে কি? খারাপ হওয়া, শরীর খারাপ হলে তবে তো ভ্যাকসিন নেওয়া হয় নাকি। 5 নম্বর দেখো, কোন দেশ 4ঠা জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করে? 4ই জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করে, সেটা হচ্ছে কোন দেশ? পাকিস্তান, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। তো এদের মধ্যে হয়ে যাবে মায়ানমার 4ই জানুয়ারি তাদের কিন্তু স্বাধীনতা দিবস পালন করে থাকে। বাকি দেখো আরও 4ঠা ফেব্রুয়ারি পালন করে থাকে শ্রীলঙ্কা। মনে রাখো, শ্রীলঙ্কা 4ঠা ফেব্রুয়ারি পালন করে থাকে। আর আমাদের পাকিস্তান, আমাদের প্রতিবেশী দেশ, রিসেন্ট যার সঙ্গে আমাদের ক্রিকেট খেলা হয়ে গেল, খুব দুর্দান্ত একটা ক্রিকেট ম্যাচ হয়ে গেল, সেই পাকিস্তান স্বাধীনতা দিবস পালন করে কবে? না হচ্ছে 14ই আগস্ট। কেন এটা ভালো করে মনে থাকার কথা, কেন 14ই আগস্ট পাকিস্তান আর আমাদের হচ্ছে 15ই আগস্ট, তার ঠিক পরের দিন, তাই কি না? তো এইগুলো মনে রাখবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে দেখো 6 নম্বর, পক্ষী সম্বন্ধীয় অধ্যয়নকে কি বলা হয়? পক্ষী সম্বন্ধীয় অধ্যয়ন কি বলা হবে? অর্নিথোলজি। পক্ষী সম্বন্ধীয় অধ্যয়নকে বলা হয় অর্নিথোলজি। 7 নম্বর দেখো, স্থূলতা। স্থূলতা পরিমাপের জন্য নিচের দেওয়া কোনটি ব্যবহার করা হয়? স্থূলত্ব পরিমাপ করতে গেলে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কোনটা? বিএমআই। বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্স দেখেই আমরা বুঝতে পারবো কোনো ব্যক্তির স্থূলত্ব হয়েছে কি হয়নি। তার জন্য আমরা বিএমআইটা বার করব কিভাবে? না, আমাদের যে ওজন, সেই ওজনের সঙ্গে আমাদের যে উচ্চতা, সেই উচ্চতা স্কোয়ার করে ভাগ করতে হবে, মানে ওজন বাই উচ্চতা স্কোয়ার। এইটা যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের নিজেদের স্থূলত্বের মানে আমাদের বিএমআইটা পেয়ে যাব। ওজনটা অবশ্যই কেজিতে নিতে হবে আর উচ্চতাটা মিটারে নিতে হবে। নিয়ে এটা ক্যালকুলেশন করে যদি মানটা বের করে নিতে পারি তাহলে আমরা কিন্তু বিএমআইটা আমাদের জানতে পেরে যাব। আর সেই বিএমআই মান দেখেই আমরা স্থূলত্বর হয়েছে কি হয়নি সেটাও জানতে পেরে যাব। 8 নম্বর কোশ্চেন দেখো, 2018 সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? অর্থাৎ সে সময় হওয়ার কথা ছিল, 2016 যেহেতু এক্সাম হয়েছে এই জন্য বলেছি। তো এটা হয়েছিল কোথায়? না, এটা হয়েছিল পিয়ংচাং। 2018 শীতকালীন অলিম্পিক এটা হচ্ছে পিয়ংচাংয়ে হয়েছিল। 2024টা দেখো, 2024-এর অলিম্পিক তোমরা যদি আরও বিস্তারিত, আমরা এখানে কিছুটা দিয়েছি আলোচনা, আরও বিস্তারিত আলোচনা যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা যদি দেখতে চাও, তার জন্য আমরা আলাদাভাবে একটা ক্লাস করেছি যেখানে পুরো অলিম্পিক ডিটেলস পেয়ে যাবে 2024-এর সঙ্গে, প্লাস তোমরা 2024-এর আগের যা কিছু তথ্য
সমস্ত কিছু ইম্পর্টেন্ট যেগুলো এক্সামে আসার মতো তথ্য সেগুলো নিয়ে আলোচনা ক্লাস করিয়েছি, সেই ক্লাসটা দেখে নিলেই হয়ে যাবে। এখানে দেখে নাও 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক যেটা অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে, এটা হচ্ছে 13 নম্বর অলিম্পিক খেলা হিসাবে পরিচিত, ফ্রান্সের প্যারিসে। কোথায় হয়েছিল? ফ্রান্সের প্যারিসে, যেন প্যারিস অলিম্পিক 2024 বলা হয়, যেটা 26শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। 9 নম্বর কোশ্চেন দেখো, স্বাধীন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখান থেকে আরও তথ্য দেখে নাও, দেখো খুবই ইম্পর্টেন্ট তথ্য। লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়, আর লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল। লর্ড ক্যানিং ছিলেন ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল। লর্ড ক্যানিং ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয়। লর্ড ডালহৌসি ছিলেন ভারতীয় রেলপথের জনক। আর সি রাজা গোপালারি ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। তো এই তথ্যগুলো কোনটা বাদ দিয়ে তোমরা কিন্তু কোনটা না পড়ে পরীক্ষা দিতে যাবে বলো? প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই, যে কোনো কোথায় তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। তো এই সকল তথ্য এক্সট্রা ডিটেলস কিন্তু আমাদের ক্লাসেই দেওয়া হয়। তো এই ধরনের ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের এই ক্লাসটাকে লাইক করে ফেলো যদি ভালো লেগে থাকে, তারই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। 10 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতীয় মহাকাশ বিজ্ঞানের জনক কাকে বলা হয়? ভারতীয় মহাকাশ বিজ্ঞানের জনক কাকে বলা হয়? বিক্রম সারাভাই। বিক্রম সারাভাইকে বলা হয়। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন, পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেছেন? পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেছেন? আর তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, স্টাডি সাকসেস কোচিং সেন্টার বলে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তো ওখানে যুক্ত হয়ে যাও। ওখানে কিন্তু আমাদের ক্লাসের পিডিএফগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে? যুক্ত হয়ে যাও। পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেছেন কে? জোনাস সল্ক। জোনাস সল্ক আবিষ্কার করেছে। এরপরে দেখে নাও 12 নম্বরে, কোন অভিনেতা সবচেয়ে বেশিবার অস্কার পেয়েছেন? কোন অভিনেতা সবচেয়ে বেশিবার অস্কার পেয়েছেন? তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন ওয়াল্ট ডিজনি। ওয়াল্ট ডিজনি সবথেকে বেশিবার অস্কার পেয়েছেন। ভারতের প্রাচীনতম বাঁধ কোনটি? আমাদের ভারতের প্রাচীনতম বাঁধ সেটা কোনটা? না, সেটা হচ্ছে গ্র্যান্ড অ্যানিকট। গ্র্যান্ড অ্যানিকট, যেটা আমাদের ভারতের প্রাচীনতম বাঁধ। এখান থেকে দেখে নাও কাল্লানাই বাঁধ। কাল্লানাই বাঁধ ভারতের প্রাচীনতম বাঁধ। এটি তামিলনাড়ুর কাবেরী নদীর উপর নির্মিত হয়েছে। এটি গ্র্যান্ড অ্যানিকট নামেও পরিচিত। তাহলে পরবর্তীতে তোমাদের কোশ্চেনে গ্র্যান্ড অ্যানিকট অপশানে না দিয়ে কান্নানাই বাঁধ দিতে পারে। তো তখন বলবে যে এটা কোথায় ছিল? কান্নানা বাঁধ তো পড়িনি, পড়েছি তো গ্র্যান্ড অ্যানিকট। তো এখানে মনে রাখো কান্নানাই বাঁধ সেটা গ্র্যান্ড অ্যানিকট নামেও পরিচিত, ঠিক আছে? 14 নম্বর দেখো, পিএসএলভি। পিএসএলভির পুরো কথা কি? পিএসএলভি এর পুরো কথা কি? না, এর পুরো কথা হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল। এই পিএসএলভি হলো ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের একটি দেশীয়ভাবে তৈরি ব্যয়যোগ্য উৎক্ষেপণ ব্যবস্থা। এই পিএসএলভির কিছু উল্লেখযোগ্য উৎক্ষেপণ হলো যেমন চন্দ্রযান-1, প্রথম ভারতীয় চন্দ্র যে অনুসন্ধান, চন্দ্রযান-1, তারপরে মঙ্গলযান-1, অ্যাস্ট্রোসেট যেটা প্রথম ভারতীয় নিবেদিত বহু তরঙ্গদৈর্ঘ্য মহাকাশ পর্যবেক্ষণাগার। তো এইগুলো। তারপর দেখো 15 নম্বর, 2015 সালের ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেশন কোথায় হয়েছিল? ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেশন এটা হয়েছিল 2015-তে। 2015-তে হয়েছিল কোথায়? না হচ্ছে প্যারিসে। তাহলে 2024-এ কোথায় হয়েছে? 2024 সালে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 কোথায় হয়েছে? আজারবাইজানের রাজধানী বাকুতে হয়েছিল, বাকুতে, ঠিক আছে? মনে রাখো কিন্তু এই সকল এক্সট্রা নোটসগুলো কিন্তু আমাদের কাছেই পাবে, এইরকম ইম্পর্টেন্ট এক্সট্রা নোটসগুলো। 16 নম্বরে দেখো, সংবাদ সংস্থা রয়টার্সের মুখ্যালয় কোথায় অবস্থিত? সংবাদ সংস্থা রয়টার্সের মুখ্যালয় কোথায় অবস্থিত? ইউকেতে অবস্থিত। সংবাদ সংস্থা রয়টার্সের মুখ্যালয় কানাডার টরন্টোতে অবস্থিত
রয়টার্স লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা। এটি 1851 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। সদর দপ্তর কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। নিচের দেওয়া কোনটি থেকে ইথানল পাওয়া যায়? ইথানল বর্তমানে কিন্তু যার ব্যবহারটা চলছে, সেই ইথানলের ব্যবহার, ইথানলটা পাওয়া যায় কোনটা থেকে? ভাত, সূর্যমুখী, পেট্রোল। ভাত বলতে চাল, যেটা চাল, সূর্যমুখী, আখ আর হচ্ছে পেট্রোল, এদের মধ্যে এই যে আখ, তাই তো, আখ থেকে কিন্তু ইথানল পাওয়া যায়। প্রথম কোন ভারতীয় মহিলা ক্রীড়াবিদ এশিয়ান গেমসে স্বর্ণপদক লাভ করেছিল? এশিয়ান গেমসে স্বর্ণপদক লাভ করেছিল প্রথম ভারতীয় মহিলা, যিনি হচ্ছেন কে? যিনি হচ্ছেন কমলজিৎ সান্ধু। কমলজিৎ সান্ধু পেয়েছিল। এই কমলজিৎ সান্ধু একজন মহিলা ভারতীয় ক্রীড়াবিদ, যিনি 1970 সালের ব্যাংকক এশিয়ান গেমসে, কোথায়? ব্যাংকক এশিয়ান গেমসে 400 মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছিল। তিনি 57.3 সেকেন্ডে দূরত্ব দৌড়েছিলেন। 57.3 সেকেন্ডে এই 400 মিটার দৌড়েছিলেন। 19 নম্বর দেখো, ব্রহ্মাণ্ডে যে উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে কোনটা? হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, না হচ্ছে আয়রন? ব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে হাইড্রোজেন। তারপরে দেখো, আয়তনের হিসাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? আয়তনের হিসাবে দ্বিতীয় জিজ্ঞেস, দেখো প্রথম জিজ্ঞেস করেনি কিন্তু এখানে দ্বিতীয় জিজ্ঞেস করছে। দ্বিতীয় বৃহত্তম দেশ, আবার দেশের নাম বলেছে, সেটা হচ্ছে কোনটা? না সেটা হচ্ছে কানাডা। কানাডা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখান থেকে ইম্পর্টেন্ট নোটসগুলো আরও দেখে নাও। এই যে আয়তন অনুযায়ী, যেটা হচ্ছে রাশিয়া, রাশিয়া কিন্তু বিশ্বের বৃহত্তম দেশ, তোমরা জানো সবাই, রাশিয়া সব থেকে বৃহত্তম দেশ আয়তনের হিসাবে। এর আয়তন হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে, মোট আমাদের পৃথিবীর মোট আয়তনের 11%। এটা মনে রাখো, এটা এক্সামে আসে। আর হচ্ছে আফ্রিকা। আফ্রিকা এশিয়ার পরে দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় সর্বাধিক জনবহুল মহাদেশ। তাহলে মহাদেশও আসতে পারে। দেখো দেশ এসছে মানে তোমাদের পরবর্তীতে মহাদেশ আসতে পারে। সব থেকে বৃহত্তম মহাদেশের নাম কি? না হচ্ছে এশিয়া। আর দ্বিতীয় বৃহত্তম কে? না সেটা হচ্ছে আফ্রিকা। প্রথম এশিয়া, তারপরে আফ্রিকা। আর আফ্রিকা হচ্ছে কিন্তু দ্বিতীয় সর্বাধিক জনবহুল মহাদেশ, এটাও মনে রাখো। তারপরে যেটা মনে রাখবে, আয়তনের দিক থেকে রাজস্থান হলো বৃহত্তম রাজ্য। আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য যদি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে রাজস্থান। তারপরে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র যথাক্রমে দ্বিতীয়। মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র এটা দ্বিতীয় রয়েছে, না সরি, মধ্যপ্রদেশটা দ্বিতীয়, আর হচ্ছে মহারাষ্ট্রটা তৃতীয় স্থানে রয়েছে। ঠিক আছে, এগুলো মনে রাখো। তারপরে চলে যাও 21 নম্বরে। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ সেটা কোনটা বলো? তোমরা বুধ পড়ে এসছো, বুধ, ইংরেজিতে কী বলে? মার্কারি। মার্কারি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুধ আমাদের সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ। আর বৃহত্তম গ্রহ হচ্ছে কি? না সেটা হচ্ছে বৃহস্পতি, তাই তো। তারপরে দেখো 22 নম্বর, ভারতের কোন প্রদেশে অজন্তা ও ইলোরা গুহা অবস্থিত? অজন্তা ও ইলোরা গুহা এটা ভারতের কোন প্রদেশে রয়েছে বলো? পারবে তো? অবশ্যই পারবে, সেটা হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে রয়েছে। কোশ্চেনগুলো কিন্তু আসে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। AQI এর পুরো কথা কি? AQI এর পুরো কথা হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। কোন স্থানে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন? নির্বাণ লাভ করেছিলেন কোন স্থানে? বোধগয়া। বোধগয়াতে নির্বাণ লাভ করেছিলেন। 49 দিনের ধ্যানের পর 35 বছর বয়সে, কত বছর বয়সে? 35 বছর বয়সে গৌতম বুদ্ধ বোধগয়াতে অস্বস্ত বৃক্ষের নিচে নির্বাণ লাভ করেছিলেন। আর লুম্বিনী, যেটা বর্তমান নেপাল, গৌতম বুদ্ধের জন্মস্থান, ভালো করে মনে রাখো। আর হচ্ছে কুশিনগর, যেটা ভারতের উত্তরপ্রদেশে, সেই স্থান যেখানে গৌতম বুদ্ধ তার মৃত্যুর পরে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। তাহলে এখানে দেখো, এখানে কোশ্চেন কী ছিল? শুধু বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন কোথায়, আর মহাপরিনির্বাণ লাভ করেছিলেন কোথায়? কুশিনগরে করেছিলেন। ঠিক আছে। 25 নম্বর কোশ্চেন দেখো, লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? বর্তমান অধ্যক্ষ কে রয়েছেন সেটা তোমরা কমেন্ট করে জানো। আর প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রথম অধ্যক্ষ ছিলেন কে? জিবি মাভালঙ্কার। জিবি মাভালঙ্কার ছিলেন প্রথম অধ্যক্ষ। বর্তমানে কে রয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাও। খোখো। খোখো খেলার প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে? খোখো খেলার প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে?
12 জন করে খেলোয়াড় থাকে। কম্পিউটারের চিপের আর একটি নাম কি? সেটা হচ্ছে মাইক্রোচিপ বলা হয়। 28 নম্বর, কোন গ্রহের উপগ্রহকে গ্যানিমিড বলা হয়? বলো। জুপিটারের একটি উপগ্রহের নাম হচ্ছে গ্যানিমিড। এই জুপিটারকে বাংলায় কি বলে সেটা তোমরা কমেন্ট করে জানাও। 29 নম্বর দেখো, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক যোগ দিবস এটা পালন করা হয় 21শে জুন পালন করা হয়। কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, ফ্রান্স দিয়েছিলেন। ঠিক আছে, এরপরে দেখো 31 নম্বরে, এখনও তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অর্থাৎ আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করোনি এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করোনি, তো দেরি না করে তোমাদেরকে বলবো অবশ্যই আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। যেখানে জয়েন করে গেলে কিন্তু তোমরা আমাদের ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে, খুবই ইম্পর্টেন্ট জিকে নোটস পাবে এবং তারই সঙ্গে ক্লাসের পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবে ওখানে। ঠিক আছে, তো 31 নম্বর কোশ্চেনটা দেখে নাও। এখানে কোন যন্ত্র ব্যবহার করা হয় জলের নিচে কোনো কিছু খুঁজতে? কোন যন্ত্র ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার কী যাবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে সোনার ব্যবহার করা হয়। এই সোনার SONAR, যার ফুল ফর্ম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেজিং। ঠিক আছে, আর বাকি যন্ত্রগুলো একটু দেখে নাও। হাইড্রোমিটার, যেটা হচ্ছে তরল পদার্থের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয়। আর হচ্ছে হাইড্রোফোন, জলের নিচে শব্দ পরিমাপ করে। আর হাইগ্রোমিটার, আর্দ্রতা মাপা হয়। আর হচ্ছে হাইপসোমিটার, যেটা তরলের স্ফুটনাঙ্ক নির্ধারণ করে। এই যন্ত্রগুলোও কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তারপরে দেখো লিভারের যে অংশটি নড়াচড়া করে না তাকে কি বলে? আমাদের শরীরে যে লিভার রয়েছে সেই লিভারের কোন অংশ, যে অংশটা নড়াচড়া করে না, তাকে কি বলে? তাকে বলে ফুলক্রাম বলে। 33 নম্বর দেখো, ডেনমার্কের রাজধানীর নাম কি? ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে কোপেনহেগেন হয়ে যাবে সঠিক আনসার। তারপরে ভারতীয় সংবিধানের কতগুলি মৌলিক দায়িত্বের কথা বলা হয়েছে? কতগুলো আমাদের ভারতের সংবিধানে? না হচ্ছে 11খানা মৌলিক দায়িত্বের কথা বলা রয়েছে। তো মৌলিক দায়িত্ব নিয়ে যদি তোমরা আরও এক্সট্রা জানতে চাও, প্রত্যেকটা 11টা সম্পর্কে যদি জানতে চাও, তো অবশ্যই আমাদের সেগুলো ক্লাস করা রয়েছে, যা প্লেলিস্ট তোমরা আমাদের চ্যানেলে গেলেই পেয়ে যাবে, তো সেখান থেকে দেখে নেবে। 35 নম্বর দেখো, প্রথম যে সারমেয়টি মহাকাশে গিয়েছিল তার নাম কী ছিল? প্রথম মহাকাশে পাঠানো হয়েছিল সেটা হচ্ছে কি না, লাইকা নামে একটি কুকুরকে পাঠানো হয়েছিল। এই মহাকাশে প্রবেশকারী প্রথম ব্যক্তি মেজর ইউরি গ্যাগারিন, তিনি রাশিয়ান। বিশ্বের প্রথম নারী মহাকাশচারী ছিলেন ভ্যালেন্তিনা তেরেস্কোভা। ভারতের প্রথম বৈজ্ঞানিক উপগ্রহ ছিল আর্যভট্ট। মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় ছিলেন রাকেশ শর্মা। মহাকাশে ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা ছিলেন কল্পনা চাওলা। মহাকাশে সবচেয়ে বেশি সময় ধরে থাকা প্রথম মহাকাশ নারী ছিলেন সুনিতা উইলিয়ামস। আর হচ্ছে ভারতের প্রথম সফল চাঁদ অভিযান হলো চন্দ্রযান 1। তো এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। তারপরে চলে যাও 36 নম্বরে, যে প্রসেসর অ্যারিথমেটিক এবং লজিক্যাল কাজ করতে পারে তাকে কি বলা হয়? যে প্রসেসর অ্যারিথমেটিক এবং লজিক্যাল দুটোই কাজ করতে পারে তাকে বলা হয় সিপিইউ বলা হয়। তো সিপিইউ অ্যারিথমেটিক, দেখো ALUর ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর সিপিইউর ফুল ফর্ম কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এগুলো মনে রাখো। তারপরে দেখো 37 নম্বরে, দ্রাবিড় মুন্নেত্রা কাজগমের অর্থাৎ DMK এর প্রতিষ্ঠাতা কি? DMK এর প্রতিষ্ঠাতা হচ্ছেন CN আন্নাদুরাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। CN আন্নাদুরাই 1949 সালে দ্রাবিড় মুন্নেত্রা কাগজগম অর্থাৎ DMK পার্টি প্রতিষ্ঠা করেন। এটি তামিলনাড়ু এবং পুদুচেরির সক্রিয় একটি রাজনৈতিক দল। দ্রাবিড় কাগজম ভেঙে DMK পার্টি গঠন হয়েছিল।
ভারতীয় জাতীয় কংগ্রেস ছাড়া এটি প্রথম দল যা একটি রাজ্যে স্বাধীনভাবে সরকার গঠন করে। এরপর দেখো 38 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? না, সঠিক অ্যান্সার আসবে 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 39 নম্বর দেখো, প্রথম কোন হকি খেলোয়াড়কে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল? পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল কোন হকি খেলোয়াড়কে? সঠিক অ্যান্সার বলবীর সিং সিনিয়র। বলবীর সিং সিনিয়রকে। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, বৈদ্যুতিক চার্জের একক কী? বৈদ্যুতিক চার্জের একক হচ্ছে কুলম্ব। কুলম। বৈদ্যুতিক আধানের এসআই একক কুলম। অ্যাম্পিয়ার হচ্ছে বৈদ্যুতিক প্রবাহের এসআই একক। আর ওহম হলো বৈদ্যুতিক রোধ পরিমাপের একক। আর ভোল্ট হচ্ছে একটি বৈদ্যুতিক সার্কিটের দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের এসআই একক। বিভব পার্থক্যের এসআই একক হচ্ছে ভোল্ট। তো এই ছিল আজকের মোট 40খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো যে কোশ্চেনগুলো তোমাদেরকে কমেন্ট করতে বলেছি, তো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তারই সঙ্গে ক্লাসটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে দাও। এবং যদি ভালো লেগে থাকে ক্লাসটা লাইক করে ফেলো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। এই ধরনের এক্সট্রা ডিটেলস সহ তোমরা কিন্তু ক্লাস পাবে। তারই সঙ্গে পিডিএফ পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যেখানে যুক্ত হয়ে যাও। যুক্ত হয়ে গেলে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। সেখানে অলরেডি আমাদের পিডিএফগুলো দেওয়া চলছে, অনেকগুলো পিডিএফ দিয়ে দিয়েছি, সেগুলো কালেক্ট করে পড়াশোনা করে যাও। তো দেরি না করে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও।